10 থেকে 11-এ যখন উঠলাম তখন একটা হিউজ গ্যাপ ছিল। সাগরের মতন মনে হয়। সাগর, হ্যাঁ, একদম পুকুর থেকে সাগরের মতো। 11-এর আগে সম্ভবত আমার ফোকাসে কিছু একটা প্রবলেম ছিল, তাই 11-এর ফার্স্ট সেমিস্টার রেজাল্টটাও আমার খুব একটা ভালো হয়নি। তবে 11-এর ফার্স্ট সেমিস্টারের পরে ওই রেজাল্টটা দেখে আমার কিছু একটা মনে হয়েছিল যে এবার একটা পরিবর্তন করতে হবে। সেই স্বপ্নটাও আমাদের পূরণ করবে। ক্যাজুয়াল ভাব চলে আসে যে এত বড় একটা পরীক্ষা দিলাম, অনেক হয়েছে পড়াশোনা, এবার আইআইটি পেয়েছি মানে এখন সব ফিক্স হয়ে গেল। আজ আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মজিলপুর জিএম ট্রেনিং স্কুলে অরিত্রর বাড়িতে। অরিত্র কিন্তু প্রথম স্টুডেন্ট যে ওদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, এবং শুধু র্যাঙ্কই করেনি, ও কিন্তু সবকটা বিষয়ে খুব ভালো নম্বর পেয়েছে, এবং কোনো বিষয়ে কিন্তু কোনো বিষয় থেকে কম নয়। আমরা ওর থেকে শুনে নেবো যে ও কীভাবে প্রিপেয়ার করতো, কী কী মাথায় রেখেছিল থ্রু আউট প্রিপারেশনের জার্নিতে, এবং আগামী দিনে ও কী নিয়ে পড়াশোনা করতে চায়। এই যে তোমার আজকের যে সাফল্য, এর পেছনে কি মনে হয়, মানে বিগত দিনে তোমার মাধ্যমিক যেমন হয়েছিল বা 11-এ যেমন, সেগুলো কি এক একটা কন্ট্রিবিউটার, যে সেগুলোতে একটা যেরকমই রেজাল্ট হয়ে থাক, হয়তো ভালো খারাপ যেটাই যাই হয়ে থাক, সেটাও কি একটা কন্ট্রিবিউটার? হ্যাঁ, অবশ্যই। মাধ্যমিকের কথা বলতে গেলে আমার মোটামুটি সব সাবজেক্ট ঠিকই ছিল, খালি হিস্ট্রিটা আমার নাম্বারটা অনেকটাই কম এসেছিল, যার কারণে আমার 656 হয়েছিল। তো সেই কথাটা মাথায় রেখে আমি 11-12 জুড়ে পড়েছিলাম। 11-12-এ গোটা স্যারেরা, আমাদের স্কুলের স্যার ম্যাডামরা, এমনকি টিউশন, আর সব থেকে বড় তো আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট করেছেন। ওনাদের সাহায্য ছাড়া এটা করা সম্ভব ছিল না। আমার শ্বশুরমশাই মাধ্যমিকের সময় জীবিত ছিলেন। উনি খুব মানে মনে প্রাণে মানে নাতিকে চাইতেন যে ও ডাক্তার হবে, বা সবসময় উনি ডাকতো যে ডাক্তারবাবু এদিকে এসো। উনি খুবই আশা করে যে ওনার আশীর্বাদও আছে, কারণ এই জন্য আজকে উচ্চ মাধ্যমিকে হয়তো আমার ছেলে আজকের পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্ক করতে পেরেছে। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের এই যে পুরো সময়টা 2 বছর, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফেজ তোমার এই সময় কোন সময়টা? সব থেকে ইম্পর্টেন্ট বলতে 11-এর ফার্স্ট সেমিস্টারের পরে। 11-এর ফার্স্ট সেমিস্টারটা আমার তাও মোটামুটি হয়েছিল, কিন্তু 11-এর ফার্স্ট সেমিস্টারের পরে আমার মনে হয়েছিল যে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, কারণ যদি ভালো রেজাল্ট করতে হয়। তা আমি সেই অনুযায়ী স্ট্রাগল করেছিলাম প্রচুর, এবং তার ফলও পেয়েছিলাম। 11-এ আমি প্রথমবার স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিলাম। তা সেখান থেকেই আমার জার্নি শুরু। 12 জুড়েও একই রকম ভাবে আমি পড়াশোনা করেছি, তাই আজ এরকম রেজাল্ট হয়েছে। যখন তুমি স্ট্রাগল বলছো, তখন তুমি কি মিন করছো? পড়াশোনায় বেশি আরো ফোকাসড ভাবে কোনো এফার্ট দেওয়া, নাকি স্পেসিফিক্যালি কিছু জিনিসকে চেঞ্জ করা? না, ফোকাস তো অবশ্যই করতে হতো, কারণ 11-এর আগে সম্ভবত আমার ফোকাসে কিছু একটা প্রবলেম ছিল, তাই 11-এর ফার্স্ট সেমিস্টার রেজাল্টটাও আমার খুব একটা ভালো হয়নি। তবে 11-এর ফার্স্ট সেমিস্টারের পরে ওই রেজাল্টটা দেখে আমার কিছু একটা মনে হয়েছিল যে এবার একটা পরিবর্তন করতে হবে। তা আমি ফোকাস, মানে সারা দিন আমি ঘরে বসে, যখন মুড থাকতো তখন আমি পড়তাম। আর বাড়িতে তো সেরকম কেউ ছিল না, কারণ বাবা কাজে থাকতো, মা কাজে থাকতো, তাই আমি সারাক্ষণ আমার ঘরের মধ্যেই পড়াশোনা তো এই করতাম। মুড থাকতে, যখন বলছে মুড কখন কখন থাকতো না, সে সময় কি হতো? মুড যখন থাকতো না তখন আমি গল্পের বই পড়তাম। আমাদের পাশেই লাইব্রেরি আছে। আমি প্রতি শনি রবিবার করে 11-12 জুড়ে প্রতি শনি রবিবার করে দুপুর বেলা গল্পের বই পড়তাম। বিশেষ করে গল্প, বিজ্ঞানের গল্প বা সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল গল্পগুলো আমার খুব ভালো লাগতো। প্রিপারেশনটা যখন আমরা 11-12-এ আসি, তখন বোর্ডের পড়াশোনা ছাড়াও একটা বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফেজ হলো যে কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হওয়া। রেডি হওয়া। তো এই দুটোকে সাইড বাই সাইড চালিয়ে যাওয়া, বা কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত, বা তুমি কি করেছিলে? সত্যি কথা বলতে আমি ক্লাস 11-12-এ কম্পিটিটিভ এক্সামের কথা খুব একটা ভাবিনি, কারণ ক্লাস 10 অব্দি তো আমাদের খুব ছোট ছোট বই ছিল, কিন্তু ক্লাস 10 থেকে 11-এ যখন উঠলাম তখন একটা হিউজ গ্যাপ ছিল। সাগরের মতন মনে হয়। সাগর, হ্যাঁ, একদম পুকুর থেকে সাগরের মতো। তা আমাদের স্যারেরা বলেছিল একদম পাতলা বই থেকে যখন এত মোটা বই হচ্ছে, তার উপর কম্পিটিটিভ এক্সামে যখন চাপ আসবে না, তখন অনেকের মানে ডিপ্রেশনে চলে যায়, এত চাপ নিতে পারে না, প্রথমবার এত প্রেসার ফিল করে। বলেছিল তুই 11টা ভালো করে দেখ, 11টা তুই নর্মালি এমনি 11-12 বোর্ড লেভেলে পড়, কিন্তু 12-এ উঠলে তুই তার পাশাপাশি একটা বছর যেহেতু এই কঠিন সিলেবাসের মধ্যে দিয়ে গেছিস, তাই আপাতত ব্রেনটা কিছুটা ম্যাচিওর হয়েছে। সেটা তো ইঞ্জিনিয়ারিংও আছে, চাকরির বড় অভাব আছে, যে পরিস্থিতি অনেক আইআইটিও প্লেসমেন্ট দিতে পারছে না তারা। না, পারছে না। কিন্তু সব থেকে বড় কথা হলো
ইঞ্জিনিয়ারিং এও প্রেসার প্রচুর আছে, হিউজ প্রেসার আছে। ইঞ্জিনিয়ারিং বিশেষ করে আইআইটি গুলোতে আমি খবর নিয়েছিলাম, আমার আগের বছরের কিছু ছাত্রছাত্রী মানে স্কুলের তারা এসেছিলেন তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে, আইআইটিতে কেমন তারা ফিল করছেন প্রেসার বা তাদের কিরম জীবনযাপন হচ্ছে, অনেক কিছু জানতে পেরেছে আইআইটির ব্যাপারে। ওনারা বললেন যে হ্যাঁ প্লেসমেন্ট অনেকের হচ্ছে না ঠিকই, কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে না ওই অ্যাডভান্স দেওয়ার পরে অনেকে একটা ক্যাজুয়াল ভাব চলে আসে যে এত বড় একটা পরীক্ষা দিলাম, অনেক হয়েছে পড়াশোনা, এবার আইআইটি পেয়েছি মানে সব ফিক্স হয়ে গেল। কিন্তু ব্যাপারটা ওরকম না, আইআইটি তে গেলেও আমাকে তো সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে 4 বছর। ঠিক কথা, সেখানে রেজাল্ট নিয়ে ভাবতে হবে। দাদাটা বলেছিলেন যে দেখো যদি তুমি এই 4 বছর যদি কন্টিনিউয়াসলি পড়ে যেতে পারো, ইঞ্জিনিয়ারিং এ চাকরি নেই, তাহলে তুমি সেটা বুঝতে পারবে না। তুমি অন্য কিছু নিয়ে কেন ভাবছো না, শুধু ইঞ্জিনিয়ারিং? কারণ আজকাল তো ইঞ্জিনিয়ারিং এর পরে অনেক রকম আরো কিছু হয়, মানে পিসিএমবি যখন তোমার যে মার্কস রয়েছে বা যা কিছু রয়েছে সেগুলো নিয়ে কেন এক্সপ্লোর করছো না? না, আমার মেইনলি ইচ্ছা ছিল ফিজিক্স নিয়ে জেনারেল লাইনে পড়া, প্রথমে ভেবেছিলাম, কিন্তু সব টিচাররা আমাকে সাবধান করলো যে জেনারেল লাইনে এখন পড়া মানে সেটা আরো বিপদ, ইঞ্জিনিয়ারিং লাইনের থেকেও বিপদ। তো সুতরাং রিসার্চ নিয়ে কেন ভাবছো না, কোনো কিছু নিয়ে রিসার্চ করার বা সেরকম কিছু করা? রিসার্চ করা বলতে রিসার্চ নিয়ে আইজারের কথা ভেবেছিলাম, কিন্তু খোঁজ খবর নিয়েছি আইজারে প্লেসমেন্ট যে খুব ভালো, অনেকে বলছে না যে না খুব ভালো নয়, যে অনুযায়ী আইজারের নাম ডাক সেই অনুযায়ী প্লেসমেন্ট ওদের খুব ভালো না। ওদের উপরে প্রচুর প্রেসার থাকে, ওদের ল্যাব করতে হয় অনেকক্ষণ, আর ওদের মানে রিসার্চ লাইনে গেলে একটা সমস্যা কি, ভারতবর্ষের রিসার্চ লাইনের জন্য সরকারের যে টাকাটা ফান্ডটা অনেক কম, তাই রিসার্চ লাইনে যদি যাওয়া যায় তাহলে ফরেনে গেলে খুব সুবিধা হবে, কিন্তু আমাদের পক্ষে ওই জায়গায় যাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন কেউ ডিসিশন নেবে কেরিয়ার চয়েস, তখন একটা বড় ফ্যাক্টর হিসেবে কি প্রথমে এটা ভাবা উচিত যে আমি আর্নিংটা কবের মধ্যে করবো, রাদার দেন আমার ইন্টারেস্ট বা আমি কোথাও ভালোভাবে কিছু করতে পারবো বা চাই, সেটা কি একটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, অনেকেই মনে করে যে আমি খুব কম সময় ধরে পড়বো কিন্তু আমি বেশি টাকার মাইনে পাবো, চাকরি করব, বা অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোম্পানি আমাকে ডাকবে, প্লেসমেন্ট করবে। হ্যাঁ, যে কোনো লাইনেই তুমি যাও না কেন, কিন্তু তোমার হার্ড ওয়ার্কিংটা করতে হবে। প্লেসমেন্ট এখন সত্যি কথা বলতে খুব কম হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে, আগে যেরকম প্লেসমেন্ট হতো, আগে সেরকম কম্পিটিশনও অত ছিল না, কারণ তখনকার দিনে জেনারেল লাইনেই বেশিরভাগ সব এগোতো, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অত লাইন ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ডাক্তারি তো আরো বেশি, ইঞ্জিনিয়ারিং এ এত স্টুডেন্ট অ্যাপিয়ার করছে, ফলে কম্পিটিশন তাদের মধ্যে অনেক বেশি, বিশেষ করে সব কটাই তো ভালো ছেলে মেয়ে, সেক্ষেত্রে কম্পিটিশনটা অনেক বেশি। তাই আইআইটি গুলোর মধ্যেও অনেকে ওই কম্পিটিশনে নিজেকে সার্ভাইভ করার জন্য খুব ডিপ্রেস হয়ে যায়, ফলে হাল ছেড়ে দেয়। এরকম কখনো মাথায় চিন্তা এসছে যে আইআইটি করেও ব্যবসার দিকে হয়তো যাবো, যদি আইআইটি পাইও তারপরে করেও হয়তো ব্যবসার কথা ভাবলাম, এরকম কখনো মনে হয়েছে? না, এরকম কখনো মনে হয়নি। ব্যবসাটা যেহেতু আমাদের খুব একটা এতে নেই, চল নেই, আমাদের ফ্যামিলিতে খুব একটা চল নেই। হ্যাঁ, আমার দাদু করতেন, কিন্তু আমার বাবার ব্যবসার প্রতি একদমই আগ্রহ ছিল না, তাই আমারও ব্যবসার প্রতি খুব একটা আগ্রহ নেই। আমি ইঞ্জিনিয়ারিং লাইনে দেখি, যদি আশা করছি তো ভালো হবে, যে আমি ঠিক ম্যানেজ করতে পারবো, বা ওখানকার যে প্রফেসর তাদের আগ্রহ আমি অ্যাটেনশন নিতে পারবো। তাদের প্রফেসরদেরকে অবশ্যই প্রফেসরদের সঙ্গে চলতে হবে, কারণ প্রফেসররাই হচ্ছে তোমার ভবিষ্যৎ, প্রফেসররাই ঠিক করবে তুমি কতটা ভালো ইমপ্রুভমেন্ট করবে, বা যা খুশি সে তোমায় গাইড করবে, কিভাবে গাইড করবে। হ্যাঁ, সবকিছুই প্রফেসরদের উপর নির্ভর করে। তাই আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং লাইনে আমি আশা করছি যে আমি একটা ভালো কিছু করতে পারবো। বেশ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের চ্যানেলে কথা বলার জন্য, এবং তোমার আগামী দিনের এই সব ইনিশিয়েটিভের জন্য এবং তোমার পড়াশোনা কেরিয়ারের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো হোক তোমার। থ্যাংক ইউ।